আমাদের সবার প্রিয় একজন মানুষ মহিতুর রহমান শান্ত। শান্ত, আপনার ইকো হচ্ছে, আপনি একটু মিউট করে রাখেন, তারপরে আবার প্রিয় করবেন। শান্ত আমাদের অনুষ্ঠানে অনেকদিন পরে। এর মাঝে দেশে একটা নির্বাচনী বিষয় আমরা দেখলাম, এবং গতকাল থেকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে নেতাদের, বিদেশে থাকা নেতাদের দেশে যাওয়ার বিষয়টা এসেছে। ঢাকার একটা পত্রিকায় গোয়েন্দা সংস্থার রিপোর্ট উল্লেখ করে বলেছে 36টা জায়গায় আওয়ামী লীগের অফিস উদ্বোধন হয়েছে, এবং 26শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীরা ব্যাপকভাবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। আর আজকে একটা পুলিশ অর্ডার সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, যে নির্দেশ যে যেখানে জামিন পেয়ে যাবেন তাকে আবার আরেকটা মামলায় গ্রেফতার দেখানোর জন্য। এসব বিষয়ে তার সাথে কথা বলবো। শান্ত, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। জি, সালাম ভাই, আপনাকেও আমাকে আবার ডাকার জন্য কৃতজ্ঞতা। আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও আমার সালাম। আসসালামু আলাইকুম। জোরে বলবেন, এই পরিস্থিতিটা কিভাবে দেখেন আপনি? আর ভাই, আমার গলা তো অনেক জোরে হয়, তাহলে আমার মাইক্রোফোনের সমস্যা হয়। হুম, আচ্ছা, আপনি কোন পরিস্থিতিতে, আপনি আমাকে একটু স্পেসিফিকলি এই একটা যে করে ইলেকশন বলবেন ভাই? পরবর্তী পরিস্থিতি, আওয়ামী লীগের প্রবাসী নেতাদের দেশে ফেরার প্রস্তুতি। আচ্ছা, আমি আপনার শেষ কথাটা দিয়ে শুরু করি। আজকে যে পরিপত্রটা বের হয়েছে সেটা আমিও দেখেছি। সেটা একবারে স্পেসিফিক্যালি একটার পর একটা মামলা দিয়ে বলা হয় নাই। বলা হয়েছে যে যে মানুষগুলি সংগঠন শক্তিশালী করতে পারে তাদেরকে যেন গ্রেফতার করে একটার পর একটা মামলা বা সোমেরের দেখানো হয়, মামলা দেওয়া হয়। যাদের এই ক্যাপাবিলিটি নাই, একবার জাস্ট কথাটা এমন নয়, যাদের এই ক্যাপাবিলিটি নাই তাদের বেলায় ছাড় দিতে বলা হয়েছে। তো এখন এই আহ, আমি যদি আপনাকে একটু বাংলাদেশের প্রেক্ষাপট, আপনি যদি আমাকে সময় দেন, আমি বলি 5 মিনিট সময় এটার উপরে কথা বলি। দেখেন, স্বাধীন বাংলাদেশে বিরুদ্ধ রাজনীতিকে চুপ করে রাখার বা দমন করার চেষ্টাটা একেবারে শুরু থেকেই। এখন সেটা বিতর্কের ব্যাপার হচ্ছে, বঙ্গবন্ধুর সময়ে জাসদ ছাত্রলীগ আজকে যারা করেন, যারা জীবিত আছেন, তারা বলছিলেন যে আমরা যে স্বপ্ন নিয়ে জাসদটা তখন করেছিলাম সেই স্বপ্নটা আমাদের ঠিক ছিল না, আমাদের বঙ্গবন্ধুর পাশেই থাকা উচিত ছিল। ওই সময়ে যাদেরকে দমন করার চেষ্টা করেছে রাষ্ট্র কিংবা সরকার, তারা বাংলাদেশে গেরিলা যুদ্ধের মতো শুরু করেছিলেন, আপনি জানেন। আমি তখন, আমার জন্ম হয় না, কিন্তু আমি আজকের জাসদ নেতাদের মুখ থেকে যেটা শুনি, বিশেষ করে আমি ফলো করি সাংবাদিক মাসুদ কামালকে, উনি সত্যি কথা বলেন, তার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায়। তার পরবর্তীতে জাসদের ইনু চাচারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তারাও স্বীকার করেছেন সেটা ভুল ছিল, এবং জাসদ বাংলাদেশে ভীষণ রকমের অত্যাচার শুরু করার পর কিংবা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা শুরু করার পর রাষ্ট্র সিদ্ধান্ত নেয় তাদেরকে দমন করবে। সেই দমন করতে যে সিরাজ শিকদার নিহত হয়, কারণ তার আগে তার হাতে অনেকেই নিহত হয়েছিলেন। তো রাষ্ট্র কিংবা সরকার তার নাগরিক কিংবা তার দলের নেতা কর্মীদের সেফটি জন্য সেই সময় যে ব্যবস্থা নিয়েছিলেন সেটাকে নিয়ে পরবর্তীতে বিতর্ক করা হয়। স্বাধীন বাংলাদেশের শুরুতেই এই ধরনের সংগঠন বাংলাদেশের অগ্রগতির অন্তরায় ছিলেন, আজকে জাসদের নেতারা স্বীকার করেন। আর ওই সময় তো আসলে জাসদটা গঠিত হয়েছিল সিআই এর ফান্ডিং এ, সিআই এর পরামর্শে, পাকিস্তানিদের একটা সেনাবাহিনীর ভিতর পাকিস্তানি যারা, পাকিস্তান ফেরত যারা, মূলত তাদের আশকারায়। তো সেই কথাটা বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। এর পরবর্তীতে কেন রাখা উচিত? মাত্র স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু সবাইকে ক্ষমা দিয়ে, ইভেন কি কুখ্যাত রাজাকারদেরকেও কোনো না কোনো ভাবে ক্ষমা পাওয়ার ব্যবস্থা করে দিয়ে তিনি সবাইকে নিয়ে বাংলাদেশটা গড়তে চেয়েছিলেন। সেটা খেসারত বঙ্গবন্ধু দিয়েছেন। পরবর্তীতে যে যে আমল থেকে, আমি খুব নিরপেক্ষ ভাবে বললে, জিয়াউর রহমানের আমল থেকে মূলত বিরুদ্ধবাদীদেরকে দমন করার রাজনীতিটা শুরু হয়। আমার বাবাও তার ভুক্তভোগী, জিয়া রহমানের ব্যক্তিগত বন্ধু ছিলেন, যার জন্য খালেদা জিয়া যখন ময়মনসিংহে আসেন, আমার বাবা আমাদের উনার অফিসে চাও খাইয়েছিলেন তাকে, যখন রাজনীতিতে ভীষণ সাংঘর্ষিক অবস্থা। আমার বাবাকে মন্ত্রিত্বের প্রস্তাব দিয়েছিলেন ন্যায় দেখে,
তাকে একবারে কোমরে দড়ি বেঁধে সারা শহর ঘুরিয়ে জেলখানায় নিয়েছেন। সেই জেলখানায় আমার বাবাকে ফুড পয়জনিং করেছে। আমার শুধু বাবা না, ওই সময় দুই একজন মানুষ যারা ময়মনসিংহ ছেড়েছিলেন বা অন্য জায়গায় স্থানান্তরিত ছিলেন তারা ছাড়া যারা খুব প্রমিনেন্ট লিডার ছিলেন সবাই জিয়া রহমানের আমলে একেবারে 1 বছর, মিনিমাম 1 বছর, উপরে 2 বছর করে জেল খেটেছেন। এরশাদ সরকারের আমলে আপনি পুরোটা সময় দেখেছেন বিরুদ্ধবাদীদেরকে জেলের উপরে জেল খাটানো হয়েছে। আমাদেরকে তখন আমি এরশাদ আমলে কেন গর্ববোধ করি, আমি এরশাদ আমলের খুব ছোটবেলার যোদ্ধা। ওই সময় আমাদের সিনিয়র ভাই যারা রাজনীতিক ছিলেন প্রত্যেকেই জেল খেটেছেন, এভরি ওয়ান এরশাদের 9 বছরে। শুধু আমাদের না, বিএনপি, জাসদ, ছাত্র ইউনিয়ন যারাই তার বিরুদ্ধে করেছেন। পরবর্তীতে খালেদা জিয়া আসলেন 91-এ। 91 এটা 2001-এর চেয়ে অনেক বেশি স্মুথ ছিল যাত্রাটা। তো সেই ধারাবাহিকতায় 96 আমরা ক্ষমতায় আসার পর, তো এটা বাংলাদেশের একটা কালচার। আমি যেটা বলার চেষ্টা করলাম 2001 সালে এসে এই কালচারটা খুব বাজে রূপ নেয়। একদম বিরোধী নেতাদেরকে হত্যা করা সহ, আমার বৃদ্ধ বাবা, আমার বাবার বয়সী সকলকে ময়মনসিংহ সিনেমা হলে বোমা হামলায়, সারা দেশে আমাদের নেতাদেরকে হত্যা করা, আমাদের নেতাদেরকে জেলে পোড়া, এগুলি শুরু হয়। আমরা 2008-এ ক্ষমতায় আসার পর সেই ধারাবাহিকতা থেকে বের হইনি, কিন্তু 2001 থেকে 2006 বিএনপির সময়টা যতটা দুঃশাসন ছিল আমরা ততটা ভয়ানক হইনি। তো রাজনৈতিক মাঠে আপনার বিরোধীদেরকে দমন করার জন্য যে পন্থাগুলি হয়, সেই পন্থার সবচেয়ে সফট পন্থাটা আওয়ামী লীগ সরকার নিয়েছিল। তাদের যারা প্রমিনেন্ট লিডার ছিলেন, যারা রাজপথে কিংবা যারা সংঘর্ষের সৃষ্টি করতেন, জানমালের ক্ষতি করতেন, তাদেরকে শুধু জেলখানায় পড়া হয়েছে। কিন্তু এই ধারাবাহিকতাটা বাংলাদেশের মানুষের বা বিরোধী দল, আমরা হই, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবারই একটা সহ্য ক্ষমতার ভেতরে ছিল। আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রভাবে পতনের পর ডক্টর ইউনূস যেটা করলেন, তার কোনো রাজনৈতিক দল নাই বাংলাদেশে। তার একজন কি বলবো আমি, ওনার ফিজিক্যালি ক্রিপলড, শ্রদ্ধার সাথে বলি, ওয়াইফ ছাড়া তার কেউ নাই বাংলাদেশে। বাংলাদেশের মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। 5 বছর পরে তাকে যে একটা ভয়ানক পরিস্থিতি শেষ করতে হবে বা ফেস করতে হবে তার শাসন আমলের পরে, যেটা রাজনৈতিক দলগুলো চিন্তায় রাখেন, মাথায় রাখেন, যে আজকে আমরা যা করছি 5 বছর পরে যদি আমরা ক্ষমতায় না থাকি সেই দিনটা আমাদেরও দেখতে হবে। এই ধরনের কোনো দায়বদ্ধতা ছিল না। এবং আওয়ামী লীগকে সে পার্সোনাল শত্রু হিসেবে, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক, আমি আবার বলছি সমর্থক, এমনকি যারা আওয়ামী লীগ করে না কিন্তু জয় বাংলাতে শব্দটা বলে, মুক্তিযুদ্ধে বিশ্বাসী, এরকম মানুষকে হাজার হাজার গায়েবী মামলা দিয়ে জেলখানায় পোড়া হয়েছে। ডক্টর ইউনূসের আশকারায় মব ভায়োলেন্সের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে। এটার সাথে বিএনপিও শরিক ছিল। মূলত বিএনপি হত্যা রাজনীতিটা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, বাড়ি ঘর দখল করা, এটা ডক্টর ইউনূসের ইন্ধনে হয়েছে। বাট আওয়ামী লীগের যারা রাজনৈতিক ভাবে বিরোধিতা করে তারা সকলেই সেটাতে অংশগ্রহণ করেছেন। আর বিশেষ করে ইউনূসের প্রশ্রয়ে যাদের রাজনৈতিক মাঠে একদমই বিচরণ ছিল না, হঠাৎ করে 5 তারিখের কয়েকদিন আগে যাদের জন্ম, এরা বাংলাদেশে উৎপাতটা বেশি করেছে। আপনি এই যে সমন্বয়ক নামক বা ইউনূসের এনসিপি নামক দলটার যে নতুন যারা, এদের রাজনৈতিক মাঠে যাদের খুব নতুন পদার্পণ, এরা অতিরিক্ত করেছে। মানুষের সকল দলের ব্যবসায়ী যারা আছে তাদেরকে চাঁদা নিয়েছেন। রাজনৈতিক ভাবে যারা, বিশেষ করে আওয়ামী লীগের যারা, তাদের বাড়ি ঘরে হামলা করেছেন, তাদের কাছ থেকে চাঁদা নিয়েছেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতি করেছেন। তো বাংলাদেশে যে ইউনূস যে কালচারটা করলেন, এটা বাংলাদেশের রাজনীতির সাথে পরিচিত বা চিরায়ত কোনো কালচার না। আওয়ামী লীগের আমলে বিএনপিকে গ্রেপ্তার করা হয় কিন্তু খুবই প্রমিনেন্ট যারা, বিএনপির আমলে আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হয় খুবই প্রমিনেন্ট যারা। তো এই ধারাবাহিকতা থেকে এই প্রথম বের হলেন। এই বের হয়ে ডক্টর ইউনূস খুবই পার্সোনালি আওয়ামী লীগকে সেখানে থেকে নিজের শত্রু ভেবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য যদি উনি সময় পেতেন তাহলে তিনি সেটাই সর্বতোভাবে চেষ্টা করতেন। যদিও আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার দল না, সেই ভোট তার ছিল না, কিন্তু 18 মাসে উনি যেটুকু ক্ষতি আওয়ামী লীগের করেছেন, সেই জায়গা থেকে আওয়ামী লীগ হয়তো দাঁড়াতে পারবে, হয়তো না, নিশ্চিত ভাবে দাঁড়াতে পারবে। কারণ আপনি আদর্শের দলগুলিকে একদম শেষ করা যায় না, সেটা তো আপনি দেখেছেন, বাংলাদেশের ইতিহাসে আছে। বাট উনি যে ক্ষতিটা করেছেন, আমাদের বাংলাদেশের তরুণদের ভেতরে মুক্তিযুদ্ধ বিরোধী যে স্পিরিট ঢুকিয়েছেন, মুক্তিযুদ্ধের যে একদম বানোয়াট গল্প বলেছেন,
মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে স্যাটায়ার করেছেন, মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালা দিয়ে গায়ে আঘাত পর্যন্ত করা হয়েছে। এই বাংলাদেশের কালচারে কোন রাজনৈতিক দলের সময় এই কালচারটা ছিল না। তাই আমি বিশ্বাস করি বাংলাদেশের স্পিরিটের বিরোধী ডক্টর ইউনূস এবং তার ক্যাবিনেট, মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী, এবং বাংলাদেশের বিগত গত 18 মাসে যে অর্থনৈতিক সক্ষমতা ছিল সেই স্ট্রাকচারটাকে একবারে ভেঙে গেছে। তাই আমি প্রত্যাশা করি যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, সেই নির্বাচন বৈধ বা অবৈধ সেটা সময় প্রমাণ করবে। সাংবিধানিকভাবে এই ইউনূসের কোনো বৈধতা নেই, তার অধীনে কোনো নির্বাচনেরও বৈধতা নেই। তারপরে যেহেতু একটা রাজনৈতিক সরকার এসেছে, রাজনৈতিক দল ক্ষমতা এসেছে, আমি প্রত্যাশা করব প্রত্যেক সরকার নতুন গঠন হওয়ার পর তার আগের সরকারে যেমন দুর্নীতির শ্বেতপত্রগুলি প্রকাশ করে, সেই শ্বেতপত্র প্রকাশ করার জন্য, এবং ডক্টর ইউনূস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে যে তামাশা করেছেন, বাংলাদেশের ক্রিকেটকে যেভাবে তার ক্যাবিনেটের আফিস নজরুল ধ্বংস করেছেন, অ্যাটলিস্ট এইগুলির জন্য হলেও তাকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টাটা করতে হবে। ধন্যবাদ ভাই। কাঠগড়ায় দাঁড় করানোর জন্য তো রাষ্ট্রপতি যে ইন্টারভিউ দিয়েছেন, অনেক ইস্যু আছে কাঠগড়ায় দাঁড় করানোর। একজন রাষ্ট্রপ্রধান, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি, আসলে তার আমাদের বাংলাদেশের যে আমাদের যে সংবিধান, বিশেষ করে আমাদের যে সংসদীয় ব্যবস্থা, এখানে রাষ্ট্রপতির কার্যপ্রণালী সীমিত, বা রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু অসীম। আমি আবারও বলি, কার্যপ্রণালী সীমিত, বাট ক্ষমতাটা অসীম। রাষ্ট্রপতি চাইলে আজকে তারেক জিয়াকে বরখাস্ত করতে পারে, রাষ্ট্রপতি চাইলে বিগত সময় শেখ হাসিনাকে বরখাস্ত করতে পারতেন, সংসদকে উনি যে কোনো সময় ডেমলিশ করতে পারেন। এমন একটা ক্ষমতাধর ব্যক্তি, তাকে কি লেভেলের গান পয়েন্টে রাখলে, তিনি কতটা অসহায় বোধ করলে ডক্টর ইউনূস ক্ষমতা থেকে যাওয়ার পর তার বুকের অব্যক্ত কথাগুলি বাংলাদেশের মানুষের কাছে বলেছেন। রাষ্ট্রের, আমি মানি বা না মানি, আমি আমি বিরোধী দলের ছাত্র নেতা ছিলাম, আমি বিএনপি কর্তৃক নির্বাচিত যিনি রাষ্ট্রপতি, তার প্রতি আমার সম্মানের ঠিক আমার দলের যে রাষ্ট্রপতি তার প্রতি আমি যতটুকু সম্মান প্রদর্শন করি, তার বিএনপি কর্তৃক নির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আমার সম্মানের জায়গাটা এতটা ব্যাপক ছিল না। বাট তাকে, আমাদের যারা রাজনৈতিক কালচার আছে, আমরা কিন্তু তাকে যে কোনো রাষ্ট্রপতিকে যে কোনো দলের, আমরা তাকে শ্রদ্ধা করি বা না করি, তার প্রতি আমাদের ক্ষোভ থাকুক বা না থাকুক, আমরা কিন্তু তাকে মহামান্য করি। একজন ব্যক্তি, ভদ্রলোক, তাকে যেভাবে চুপ্পু বলা হয় তার আসল নাম বাদ দিয়ে, এটাই তো একটা অসম্মান করা। তারপর বিগত দিনগুলোকে তাকে বাদ দিয়ে তার নামে অধ্যাদেশ জারি হওয়া, এটা তো রাষ্ট্রের একদম, আপনি রাষ্ট্রদ্রোহিতার কাজ। আর বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী কাজের অনেকগুলি এই সরকার করেছেন। আজকে যদি বিএনপি তার বিচার নিশ্চিত না করেন, কোনোদিন তো এই বাংলাদেশের যে রাজনৈতিক পরিকাঠামো, আজকে বিএনপি ক্ষমতায় আসছে, কোন একদিন হিসাবে তার এরপরের টার্মে দেখবেন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, তো এইগুলি তো কোনোদিন বিচারের সামনে আনতে হবে। আর রাষ্ট্রবিরোধিতার সকল কাজ শুরু থেকে ইউজ করেছেন, তার সরকারটাই অসাংবিধানিক। মুক্তিযুদ্ধ নিয়ে তিনি যা করেছেন, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের জন্মরস, এই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তিনি যা করেছেন। আর আপনি যদি খুব সূক্ষ্মভাবে বিচার করেন, বাংলাদেশের তরুণদের একটা আবেগের জায়গা, আমাদের ক্রিকেটটাকে যেভাবে ধ্বংস করেছেন আসিফ নজরুল, এটাও রাষ্ট্রবিরোধিতার কাজ। আপনি রাষ্ট্রের সম্মান নষ্ট করাই রাষ্ট্রের দ্রোহিতার কাজ। আর সর্বোপরি মহামান্য রাষ্ট্রপতির সাথে যেই ট্রিটমেন্টটা উনি করেছেন, ওনাকে, আমার মনে হয় যে ওনাকে অ্যাটলিস্ট, রাষ্ট্রপতি ক্লেম করেছেন সেটা তদন্ত করে, যদি রাষ্ট্রপতির ক্লেমের 10% ঠিক হয়, তাহলে উনি রাষ্ট্রদ্রোহিতার মামলায় পড়া উচিত। আর এই বিচার যদি নিশ্চিত না করে এই সরকার, ভবিষ্যতে তো তারাও কোনোদিন বিরোধী দলে যাবে, তাদেরও এমন দিন আসবে, তখন আমরা, বা যেই সরকারই আসবে তার এই রেফারেন্স দিয়ে তাদেরকেও সেভাবে দম আটকে রাখে যাবে। ধন্যবাদ ভাই। শান্ত, আপনি একটু মিউট করবেন, আমি কথা বলতে গেলে আপনি ওখানে ইকো হচ্ছে। আমি এখন যেটা জানতে চাচ্ছি, অনেকেই জানতে চান যেটা, কালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আজকে বাংলাদেশের পত্রিকাতেও এসেছে, শেখ হাসিনার সঙ্গে দলের নেতাদের একটা বৈঠক হয়েছে, তিনি প্রবাসী নেতাদের দেশে ফিরে যেতে বলেছেন। এই বিষয়টা নিয়ে আমাদের সঙ্গে কি শেয়ার করবেন আপনি? এটা কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা হয়েছেন,
সেখানে তো আমি কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা না, আমি তো অংশগ্রহণ করতে পারি না, তাই একদম পুঙ্খানুপুঙ্খ আমি বলতে পারবো না। বাট আমাদের বড় ভাইরা যারা আছেন তাদের কাছ থেকে আমি শুনেছি, যারা কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্পাদক বা সাংগঠনিক সম্পাদক, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী, কার্যনির্বাহী সংসদের। আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলবো, কারণ আমার কাছে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। এটা মানে কোনো সাংঘর্ষিক অবস্থা তৈরি করার জন্য না, তার প্রতি শ্রদ্ধা। উনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কার্যনির্বাহী সভা করেছেন, সেখানে একজন আহ, সেখানে তিনি একজন আমাদের সাংগঠনিক সম্পাদকের আহ, কথার পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন, তোমরা যারা যারা যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়েছে তোমরা যাও, আমি আসছি। শব্দটা হচ্ছে তোমরা যাও আমি আসছি। আর তোমরা যাওয়ার ভিতর হচ্ছে ডেফিনেটলি নেত্রী আহ, যেটা আশা করেন, বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের, এখন আমরা বিএনপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আমরা বিরোধী দল হিসেবে ট্রিট পাবো। তো সেই সময় অন্তত ন্যূনতম যদি আমাদের আইনি সুরক্ষার ব্যবস্থা থাকে। এখন আমাদের যেটা ভয় নেই সেটা হচ্ছে সত্যি কথা, যেটা রাজনৈতিক সরকার আসছে যেহেতু, যারা এতদিন জঙ্গিবাদকে 18 মাস লালন করেছেন, যাদের কাছে অস্ত্র, থানা অস্ত্র লুটের অস্ত্র আছেন, পাকিস্তানের বিমানে কিংবা জাহাজে যে অস্ত্রগুলি আছেন, সেই অস্ত্রগুলি দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করার যে ভয়টা ছিল সেটা এখন নাই। তো রাজনৈতিক ভাবে আমরা বিরোধী দলের রাজনীতিতে জেল খাটতে হবে, এটুকু মানসিক প্রস্তুতি না থাকলে তো আর রাজনীতি করা যায় না। সেটা আমরা মানসিক ভাবে প্রস্তুত আছি। আমরা প্রত্যাশা করি এই সরকার, যারা একদম প্রত্যক্ষ ভাবে খুন বা ইয়ের সাথে জড়িত ছিলেন, সেটা তো মোটামুটি সবগুলি মামলায় প্রায় বানোয়াট। কারণ হত্যা হয়েছে, সেখানে হত্যার পুলিশ করেছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা করেছে, না গুপ্ত ঘাতকরা 7.62 ভোট দিয়ে করেছে, সেটা তদন্ত করেনি এই সরকার। আমি আশা করবো যে রাজনৈতিক সরকারের কাছে প্রত্যাশা রাখি, সবগুলি ঘটনার পুনঃ তদন্ত করে যদি আমরা দোষী হই তাহলে আহ আমাদেরকে আইনি সুরক্ষা দিবেন, দোষী হলে জেলখানায় নেবেন। আর আমরা যদি নির্দোষ হই তাহলে অ্যাটলিস্ট জামিন করে যেন আমরা দেশে রাজনৈতিক ভাবে বিচরণ করতে পারি, রাজনীতির মাঠে বিচরণ করতে পারি, সেই সুযোগটা দিতে হবে। এই সুযোগ না দিলে ভবিষ্যতে দ্য লাইফ ইজ এ সার্কেল, সবারই এই সময়ে সময়ে ভোগ করতে হবে। এখন যদি বিএনপি বলে 17 বছর তো আমরা অত্যাচারিত হয়েছি, তাহলে ভাই আমিও বলবো যে 17 বছরের আগের যে 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল, যে অত্যাচার আমাদের উপর দিয়ে হয়েছে, আমাদের 17 না 170 বছর ক্ষমতায় থাকলে অতটুকু অত্যাচার আমরা করতে পারবো না। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে হত্যার পরে টানা 21 বছর বিরোধী দলের রাজনীতি করেছেন, সেই যন্ত্রণা আমরাও সহ্য করেছি। তো এইভাবে যন্ত্রণার দান প্রতিদান যদি দেয় তাহলে বাংলাদেশে রাজনৈতিক শক্তিগুলি, বাংলাদেশের রাজনৈতিক বাংলাদেশপন্থী একাত্তরপন্থী রাজনৈতিক দলগুলো, তারা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকবে, নিজেদের মধ্যে শক্তি ক্ষয়ে লিপ্ত থাকবে। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী জামাত কোনো না কোনো ভাবে তারা সংখ্যা জানে, যেমন আওয়ামী লীগের হাইব্রিড গুলি কিভাবে দলের ভিতরে ঢুকতে হয় জানে, আর জামাত কোন দলকে ম্যানেজ করে কিভাবে টিকতে হয়, কোন দলের ভেতরে আঁচলের নিচে লুকাতে হয় জামাত জানে। আমরা যদি বাংলাদেশ পন্থী মুক্তিযুদ্ধপন্থী দলগুলি এভাবে লিপ্ত থাকি তাহলে জামাত সেই সুবিধা নেবে। আমি আশা করি যে এই এই নির্বাচনটা অ্যাটলিস্ট আমাদের জন্য একটা পথ খোলা রেখেছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অ্যাটলিস্ট সহাবস্থানের। বাংলাদেশ বিরোধী জামাত ডক্টর ইউনূসের পাওয়ার পুরোটাই প্র্যাকটিস করে মুক্তিযুদ্ধকে এবং বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীকে যেভাবে ট্রিট করেছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ থেকে যেভাবে তারা অবমাননা করেছে, আমরা মুক্তিযুদ্ধের প্রশ্নে অন্তত জামাত বাদে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি এক হওয়ার একটা সুযোগ এসেছে। তো এই সুযোগটা যদি হাতছাড়া করি, ভবিষ্যতে হয়তোবা জামাত আবারও আমাদেরকে গিলে খাবে। ধন্যবাদ ভাই। শান্ত, আমাকে চমৎকার একটা শিরোনাম দিয়ে দিলেন আপনি। আমাকে চমৎকার একটা শিরোনাম দিলেন আপনি। শেখ হাসিনা নেতাদের বললেন তোমরা দেশে যাও আমি আসছি, তাই তো? কারণ দেখুন ভাই, আপনি নেত্রী কেন আমাদের সাথে যেতে পারবে না? নেত্রী হচ্ছে, নেত্রীর ব্যাপারটা হচ্ছে, আমরা রাজনৈতিক মামলায়, আমিও হত্যা মামলার আসামি। তো হত্যা মামলার আসামি আমি প্রমাণ করতে পারবো আমি এই সময় স্পটে ছিলাম। বাট নেত্রীকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে, আসলে তো আমি একটা মিনিট নেত্রীর উপর এই কথাটা ক্লিয়ার করে দিই। 5ই আগস্ট মূলত আওয়ামী লীগকে টার্গেট করে করা হয়েছে। বেসিক্যালি আপনি দেখবেন যে শেখ হাসিনাকে টার্গেট করা হয়েছে। কারণ শেখ হাসিনা যদি আওয়ামী লীগ প্রধান না থাকতেন তাহলে আমাদের মধ্যে কেউ বা ঘন ঘন
সাম্রাজ্যবাদ বিরোধী কথা বা আমেরিকার বিরোধী কথা বলার সাহস রাখে কিনা আমার সন্দেহ আছে। তো সেই জায়গা থেকে আমেরিকা শেখ হাসিনাকে টার্গেট করে শেখ হাসিনাকে তার ইমেজকে নষ্ট করে আওয়ামী লীগকে দমাতে চেয়েছে। টার্গেটটা কিন্তু শেখ হাসিনা ছিল, যার জন্য পরবর্তীতে আপনি দেখেছেন যে যুদ্ধ যুদ্ধ অপরাধের মামলা বা যে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল হয়েছে, তার চিফ প্রসিকিউটর করা হয়েছে একজন কুখ্যাত জামাতিকে, যে গোলাম আজমের রায়ের পরে চিৎকার করে কেঁদেছিলেন, গোলাম আজমকে বাংলার সূর্য সন্তান বলেছেন, এমন কুখ্যাত তাজুল ইসলাম। সে যে প্রমাণ দিয়েছেন যে গুলি করেছে পুলিশ, চুলে গুলি লেগে চুলে আগুন লেগে গেছে। আপনি কেমন গাঁজাখুরি গল্প, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এমন গাঁজাখুরি গল্প ফেঁদে শেখ হাসিনার ফাঁসি দেওয়া হয়েছে, চুলে গুলি করেছে, চুলে গুলি লেগে চুলে আগুন লেগেছে। তো শেখ হাসিনা তো অ্যাটলিস্ট উনি যেন সুবিচার পান, সেইটুক নিশ্চয়তা তো এখন পর্যন্ত তৈরি হয়নি। শেখ হাসিনা একদিকে, সারা বাংলাদেশ, অন্তত বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা একদিকে, কারণ হচ্ছে শেখ হাসিনার জীবন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ শেখ হাসিনার উপর ভর করেই আমরা 16 বছর ক্ষমতায় ছিলাম, শেখ হাসিনার উপর ভর করেই আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা উজ্জীবিত ছিলাম, তার উপর ভর করেই বাংলাদেশ এতটুকু এগিয়েছে। তাই তার জানমালের রক্ষা করাটা আমাদের যে কোনো জীবনের চেয়ে ইম্পর্টেন্ট। তাকে রাষ্ট্র যখন সুরক্ষা দিবে, সঠিক আইনের ব্যবস্থা করবে, তার সঠিক বিচারের ব্যবস্থা করবে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলিকে পুনঃতদন্ত করবেন। কারণ একজন আইজিপি যিনি সাক্ষী দিয়েছেন, রাজসাক্ষী, তিনি সঠিক সাক্ষী দিলেন, মিথ্যা বলেন না, নিজের জীবন বাঁচানোর জন্য বললেন, সেটা তদন্তের ব্যাপার থাকে। এইগুলি নিশ্চয়তা দেওয়ার পরে শেখ হাসিনা যাবেন। শেখ হাসিনা তো বিরোধী দলে, শেখ হাসিনা তো 21-10-31। শান্ত সংযোগটা একটু সমস্যা হচ্ছে, আমরা অপেক্ষা করি তার জন্য। শান্ত ময়মনসিংহের এমপি ছিলেন এবং খুবই জনপ্রিয় একটা মুখ তরুণদের মাঝে। আওয়ামী লীগের একটা কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়েছে, আমাদের ধারণা 18 মাস পরই এটি এই ধরনের প্রথম বৈঠক। ভাই আমাকে কি শোনা যাচ্ছে? শোনা ভাই যাচ্ছে। সরি ভাই, আমি যেটা বলতে চাইলাম যে শেখ হাসিনা 33 বছর বিরোধী দলের প্রধান হিসেবে রাজনীতি করেছেন। উনি আবার বিরোধী দলে রাজনীতি করবেন সেটা নিয়ে আমাদের কোনো রকমের সন্দেহ নাই। সেই শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি শেখ হাসিনার আছে, কারণ আমি নিজে তাকে নিজের চোখে দেখে এসেছি। তো শুধুমাত্র তার জানমালের নিরাপত্তা এবং তার আইন সুরক্ষার ব্যবস্থা করলেই উনি বাংলাদেশে যাবেন। ধন্যবাদ। এই যে কার্যনির্বাহী কমিটির বৈঠক, ইকো হচ্ছে শান্ত। এই যে কার্যনির্বাহী কমিটির বৈঠক আওয়ামী লীগের 18 মাস পরে, এটা তো প্রথম বৈঠক, তাই না? এটা প্রথম বৈঠক না, এটা মিডিয়াতে এসছে প্রথম। নেত্রী কার্যনির্বাহী পরিষদের সদস্যের সাথে এর আগেও আমার জানা মতে আরো 2বার মিটিং করেছেন, 2বার কিংবা 3বার। এখন কোন স্তরের নেতারা আসবেন দেশে? এখন তো আমরা প্রত্যাশা করি যে নেত্রীর জীবন বা আইনি সুরক্ষা যদি এই সরকার দিতে পারে, তাহলে শেখ হাসিনা সহ সবাই আমরা আসবো। কারণ আমরা তো বিরোধী দলে পলিটিক্স করার জন্য তো আমাদের এই মানসিকতা আছে। আমরা তো এর আগে বিরোধী দল ছিলাম, আমরা অত্যাচার গায়ে নিয়েছি। তো আমাদের শুধু আইনি সুরক্ষাটা হচ্ছে কি, আমাদের ডক্টর ইউনূসের সময় যেসব গায়েবী মামলা হয়েছে, একটা হত্যাকাণ্ড হয়েছে, সেটা কার গুলিতে কেউ জানে না, কিন্তু আসামি হয়েছে 1,500। তো এই জায়গাটায় তো আমাদেরকে ভীষণ একটা কি বলে, একটা অশ্লীল জিনিস। আপনি একটা হত্যাকাণ্ডে 1500 আসামি, 1200 আসামি, তো এটা তো হয় না। এইটুকু সুরক্ষা আমাদের দিতে পারলে আমরা তো ডেফিনেটলি যাব। আমরা এইটুকু প্রত্যাশা করি না যে আমরা যারা দলীয় পদবি হোল্ড করি কিংবা আমরা যারা এমপি মন্ত্রী হয়েছে আমাদের মধ্যে, তারা গেলে বুক ফুলিয়ে ঘুরতে পারবে, এটুকু আমরা প্রত্যাশা করি না। কিন্তু আমাদের সমর্থক, আমাদের যারা নেতা কর্মী, একদম প্রত্যন্ত অঞ্চলের যারা জেলখানায় খেটেছে, আমাদের একবার প্রত্যন্ত অঞ্চল থেকে লোক ধরে নেওয়া হয়েছে, যেখানে যেতেও সময় লাগে 1 ঘন্টা। তো এমন নেতা কর্মীরা যারা কোনো ঘটনার সাথে জড়িত না, অ্যাটলিস্ট তাদের নিরাপত্তাটা তো দেওয়া উচিত। আমরা এইটা প্রত্যাশা করি না যে আমরা গেলে একবার জামিন পেয়ে ঘুরতে পারবো। আমরা জেলখানায় যেতে পারি, কিন্তু আমাদের যে শত শত নেতা কর্মী যারা আমাদের সাথে মিথ্যা মামলায় আসামি হয়েছেন,
যাদের আজকে জীবন বিপন্ন, পরিবার আজকে যাদের খুব কষ্ট আছে, তাদের তো এইটুকু নিরাপত্তা দিতে হবে। আমরা তো কখনো বিরোধী দলের একদম প্রান্তিক পর্যায়ের নেতাকর্মী বলেন বা তাদের সমর্থকদের গায়ে কখনো হাত দেয়নি, অন্তত আওয়ামী লীগের আইন তাদেরকে হাত দেয়। এইটুক তো ভাইস ভার্সা থাকতে হবে। গত 18 মাসে সারা বাংলাদেশে আওয়ামী লীগের গ্রাসরুটের নেতা কর্মীরা অবিশ্বাস্য একটা ভূমিকা দেখিয়েছে। এত ঝুঁকি নিয়ে তারা দলটাকে ধরে রেখেছে, এখন অফিস খুলছে। এই যে নেতারা যাবেন, এটা কিন্তু তাদেরও একটা দাবি কিন্তু। না, এটা তো ডেফিনেটলি তাদের দাবি। আপনি আপনি দেখেন, ওরা তো আসলে, আমরা তো আমাদের ডক্টর ইউনূসের ক্ষমতা আসীন থাকা অবস্থায় আমাদের যুক্তি ছিল বাইরে থাকার। দেখুন, একটা রাজনৈতিক সরকার আসার পরে তো আর আসলে যুক্তিটা থাকে না, কারণ ওই সময় আসলে আমাদের অনেকের জীবন বিপন্ন ছিল। আর যেভাবে মিথ্যা মামলায় আমাদেরকে, আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বা যাদেরকে ওই সময় আমরা আইনি সুরক্ষাও পেতাম না। এখন যদি আমরা বলি যে আমরা অনিরাপদ, একটা রাজনৈতিক সরকার আসার পরে আমাদের আসতে দেরি হবে, এটা আমাদের নেতাকর্মীদের কাছে আসলে আমাদের একটু লজ্জারই ব্যাপার। আর নেতাকর্মীদের এই দাবি তো আসলে অনেক দিন থেকে ছিল। তারা হয়তো বা এটুকু বুঝতো না যে আমাদের লেভেলে বা আমাদের উপরের লেভেলের নেতাকর্মীদেরকে হত্যার ছক কষা ছিল আগে থেকে। আসলে তো আমরা ট্রায়ালে পড়ে গেছি, ফাইনাল খেলায় কিন্তু ছকটা অনেক কঠিন এবং সুগভীর ছিল, হত্যাটা অনেক বেশি হতো। তো আজকে যদি আমরা বলি যে আমাদের আসার প্রেক্ষাপট নেই, তাহলে এটা ভুল। আমরা রাজনৈতিক ভাবে এখন আমাদের যাওয়া প্রয়োজন, এবং আমাদের যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নেত্রীর পক্ষ থেকে। আমরা অন্তত হাইকোর্টে জামিনের ব্যবস্থা করলাম। হাইকোর্টে যদি খালি ওই যে জামাতি বেঞ্চগুলি সরিয়ে দেওয়া হয়, যারা আওয়ামী লীগ নাম শুনলে নাক ছিটকায়, একদম প্রপার গ্রাউন্ডে আপনি যে ধরেন, আপনি যদি একটা মামলায় গ্রাউন্ড 10 জনকে আপনি গ্রাউন্ড দেন, বাকি 400 500 600 তো হচ্ছে গ্রাউন্ডলেস, তাদেরকেও যারা জামিন দিত না, এই বিচারকগুলিকে সরিয়ে দেওয়া উচিত। এদেরকে সরিয়ে দেওয়া হলে আওয়ামী লীগের সব নেতা কর্মীরা অন্তত আইনি সুরক্ষা পাবে। তখন আমাদের জন্য ইজিয়ার হবে রাজনীতির মাঠে বিচরণ করাটা। একটু মিউট করবেন আবার। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের এই যে দলের কার্যক্রম নিষিদ্ধ যে কথাটা, বিএনপি মহাসচিব মনে করিয়ে দিয়েছেন যারা অফিস খুলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আইনে যেভাবে আছে সেটাই হবে। পুলিশের আইজিপিও একই কথা বলেছেন। দেশে ফেরার আগে কি ওই জায়গাটা, আইনি বিষয়টা কোনো ধরনের মামলার মাধ্যমে আপনারা ওই নিষেধাজ্ঞাটা প্রত্যাহারের উদ্যোগ নেবেন? শান্ত সংযুক্ত আবার বিচ্ছিন্ন হয়ে গেছে। শান্ত, মহিতুর রহমান শান্ত, ময়মনসিংহের এমপি, তিনি আমার একটু ফোন আসছিল, আমি কেটে গেছে। আসলে তো একটা রাজনৈতিক সরকারের কাছে আপনি এই আবেদন করা যায় না। আমরা তো ক্ষমতায় ছিলাম 17 বছর, 16 বছর। বিএনপি 14 সালে বাস পুড়িয়েছে, স্কুল পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। 14 সালে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য আমরা কিন্তু ক্ষমতায় আসার পর বিএনপির কার্যক্রম বন্ধ করিনি বা বিএনপিকে নিষিদ্ধ করিনি। 2018 বা 18তেও এত, 14-র মতো এত ব্যাপক হারে না করলেও তারা করার চেষ্টা করেছিল। তো আমরা তো যে কোনো একটা ইস্যুতে তাদেরকে বয়কট বা তাদেরকে আমরা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগ এই কাজটা করেনি। তাই আমরা প্রত্যাশা করি বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল, আমরা তাদের সাথে যেটুক ট্রিটমেন্ট করেছি, আমরা এইটুক ট্রিটমেন্ট পেলেই খুশি। সেটা আমরা ভালো করে থাকি, খারাপ করে থাকি। বিএনপি রাজনীতিতে আসার পর যদি আমাকে আওয়ামী লীগকে যদি বলতে হয় আমাদেরকে উইথড্র করতে হবে, তাহলে দুঃখজনক। তাহলে তো তাদেরকেও আমি আমি বলি, আর ক্ষমতা চিরস্থায়ী না, এটা সবাই বোঝে। তো যদি তাদেরকে আমাদের অ্যাপিলই করতে হয় যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার, তাহলে তো একদিন তাদের সমস্ত অপরাধের জন্য আমরা তাদের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতা রাখি। আল্লাহ পাক আজকে, আজকে না হোক কালকে, কালকে না হোক 5 বছর পরে কোনো না কোনো দিন তো আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। তো রাজনৈতিক পরিক্রমায় অ্যাপিল, ক্ষমা, এই শব্দগুলি আসলে থাকা উচিত না। রাজনীতিকে তার মতো করে চলতে দেওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক কালচারে যতটুকু বিরোধী দমন করা হয়, তার বাইরে যে আওয়ামী লীগ কোনো প্র্যাকটিস করেনি।
আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল জামাত ছাড়া, জামাত হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী, বাংলাদেশ স্পিরিটের বিরোধী। ভবিষ্যৎকে জামাতকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে, জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এটা বিএনপি করলে ভালো, না হলে আমাদের জন্য রেখে দিলে আমাদের সাথে আইনের পরিপত্রের সাথে আমাদের জিঘাংসাও জড়িত থাকবে। আমি বারবার এই জন্যই বলি, বাংলাদেশের রাজনীতিতে জামাত সবচেয়ে নোংরা রাজনৈতিক কালচার আমদানি করেছে। আপনি 1 2 3 4 ডট 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 এগুলি আমরা কখনো স্লোগান দিইনি। টিনের চালে কাওয়া ডট 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 এটা আমরা স্লোগান দিইনি। আমরা একজন বৃদ্ধ মানুষ খালেদা জিয়া, তাকে নিয়ে আমরা কখনো মোকারি করিনি। শেখ হাসিনা মায়ের বয়সী, তাকে নিয়ে আমরা কখনো মোকারি করিনি। এই রাজনীতি বাংলাদেশ থেকে যদি চিরতরে বিদায় করতে হয়, জামাতকে নিষিদ্ধ করতেই হবে, নাহলে তারেক জিয়ার মেয়েও যেমন রক্ষা পাবে না, শেখ হাসিনার সাইমা ওয়াজেদের মেয়েও রক্ষা পাবে না। এই কালচারগুলি থেকে, এই বট বাহিনীর কালচার, মানুষকে অসম্মান করার ভীষণ রকমের কালচার, আমরা রাজনৈতিক ভাবে বিরোধিতা করেছি। আমরা স্লোগান দিয়েছি, খালেদা জিয়া গদি খার, গদি কি তোর বাপ দাদার, সর্বোচ্চ বাজে স্লোগান ছিল আমাদের এটা। কিন্তু যে কালচার জামাত চালু করেছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলির মধ্যে যেভাবে বিভাজন করার চেষ্টা ইউনুসকে দিয়ে করিয়েছে, এবং যে বাজে বাজে স্লোগান আমদানি করেছে, কিছু হলেই নেতাদের ব্যক্তিগত জীবন, নেতা নেত্রী সবার ব্যক্তিগত জীবন দিয়ে বদ বাহিনী দিয়ে কল্পকাহিনী বানিয়েছে। শেখ হাসিনা খালেদা জিয়ার মতো আমাদের শ্রদ্ধার মানুষগুলিকে নিয়ে বাজে বাজে ভিডিও বানিয়েছে। এই দলকে রাজনীতি করতে দিলে জাইমা রহমানও যেমন এফেক্টেড হবে, আমাদের ভবিষ্যৎ নেতৃত্ব এফেক্ট হবে। তাই জামাতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আরেকটা সিদ্ধান্ত অবশ্যই সরকারকে নিতে হবে, যে ফেসবুকে যে অনলাইনে যে অবারিত সুযোগটা জামাত পায়, মান্থলি তাদের 10 কোটি টাকা যে জন্য ব্যয় হয়, তারা নিজের, এটা আমার কোনো মন করা কথা না, তারা নিজেদের নির্বাচনী হিসাব নিকাশ জমা দেওয়ার সময় লিখেছে 6 কোটি টাকা তাদের অনলাইন প্ল্যাটফর্মে খরচ হয়, 4 কোটি টাকা তাদের আবাসনের জন্য খরচ হয়। জামাত 10 কোটি টাকা খরচ করে প্রত্যেকটা মানুষের যেভাবে ব্যক্তি জীবনকে একেবারে বিষিয়ে তোলেন, যে এনসিপির নেত্রীও যার কাছ থেকে রক্ষা পায়নি জোট গঠন করার আগে, বাংলাদেশের রাজনীতিকে কলুষ মুক্ত করতে হলে জামাতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। শান্ত, আমি মিট করবেন আবার। এখন আরেকটা বাস্তবতা, বাংলাদেশে আপনাদের অনুপস্থিতিতে জামাত তার ইতিহাসের সবচেয়ে বড় শক্তি অর্জন করেছে জাতীয় সংসদে। জামাত এবং এনসিপি আপনাদের বিরুদ্ধে, আপনার দেশে যাওয়ার চেষ্টা করলে তারাই সবচেয়ে বড় প্রতিরোধ গড়ে তুলতে পারে। সে বিষয়টা তো আপনাদের মাথায় আছে। জি ভাই, আমি আপনাকে একটা কথা বলি, আপনি আমার অহংকার হিসেবে নেবেন না। যদি আমি যদি অহংকার করে থেকে বলেই থাকি, তাহলে আল্লাহ যেন আমাকে মাফ করেন। বাংলাদেশে তো যদি অস্ত্র নিয়ে যুদ্ধ হয় সেটা আরেক কথা, কিন্তু যদি মাথা গোনায় গোনায় যুদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগের সাথে জামাত ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এই দেশটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত। মুক্তিযুদ্ধকে বিতর্কিত করলে কি পরিণত হয়, আপনি জামাতের যে জয়টা বলছেন, আমি এই জয় নিয়ে মোটেও শঙ্কিত না। কারণ সরি, ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন, তার নিজের গড় রাজনৈতিক দল এনসিপি, এটা তো আপনিও বোঝেন আমিও বুঝি। এনসিপি কে জামাতের সাথে জোটবদ্ধ হয়েছেন ডক্টর ইউনূসের ইশারা ছাড়া। ডক্টর ইউনূস সরকার প্রধান থাকা অবস্থায়, এবং জামাত ফাইন্যান্সিয়ালি খুব সলভেন্ট আপনি জানেন। তারপরে আবার ওই সাদগা কোরবানির টাকা বছরে কোটি কোটি টাকা পায় মিডিল ইস্ট থেকে। নতুন করে তাদের বন্ধু হচ্ছে টার্কি, তাদেরকে কোটি কোটি টাকা দিয়েছে, নির্বাচনে শত শত কোটি টাকা দিয়েছে। এত টাকা ব্যয় করার পর প্রত্যেকটা আসনে প্রায় 50 থেকে 100 কোটি টাকা করে ব্যয় করেছে। জামাত যে ফল পেয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের পুরোপুরি আনুকূল্যে, ডক্টর ইউনূসের আনুকূল্যে জামাত এনসিপি পেয়েছে। আপনি ইতিমধ্যে শুনেছেন, ডক্টর ইউনূস রিকোয়েস্ট করে শফিকুল ইসলাম জামাতের আমির, উনি ঢাকাতে পরাজিত হয়েছিলেন। নাহিদ ইসলাম এনসিপির যিনি প্রধান, পরাজিত হয়েছিলেন। বিএনপির নেত্রীরা বলেছে যে তারেক জিয়ার কাছে রিকোয়েস্ট করে 2টা সিট নিয়েছে। তো সেই জামাতকে নিয়ে আওয়ামী লীগ মাঠে কোনোদিন ভয় পায় না। কারণ যদি সংখ্যায় হয়, তাহলে জামাত আওয়ামী লীগের, আল্লাহ মাফ করুক, পায়ে পিষ্টলে মারা যাবে যদি যুদ্ধ করতে আসে। আর যদি সেটা গুপ্ত যুদ্ধ হয়, জঙ্গি যুদ্ধ হয়, অস্ত্রের যুদ্ধ হয়, তাহলে সেটাকে কিভাবে ফেস করতে হবে, নিশ্চয়ই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দল,
মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করে এই জিনিসটা অবশ্যই জানে, কিভাবে অস্ত্র সংগ্রহ করে মুক্তিযুদ্ধ করেছিলেন, বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। তো জামাত, আল্লাহ মাফ করুক, আমাদের কাছে অহংকার করে না, আমাদের কাছে জামাত কোনো ফ্যাক্টর না। জামাত এই মাঠে বিএনপির মতো প্লেয়ার পেলেই ভালো পেয়েছে, কারণ বিএনপি অন্তত 2001 থেকে 2006 কি করেছে তরুণ প্রজন্ম যা দেখলেও, বিএনপি গত 18 মাসে কি করেছে এটা বাংলাদেশের মানুষ অনুধাবন করেছে। তাই বিএনপি রাজনৈতিক মাঠে জামাতের জন্য প্লেয়ার হিসেবে খুব ভালো ছিল না, বাট আওয়ামী লীগ রাজনীতির মাঠে মেসি কিংবা রোনালদো। মুহিতুর রহমান শান্ত, আমরা আজকে শেষ করব, আপনি কি বলে শেষ করবেন আজকে? আমি শেষ করব আমার দলের প্রতি আহ্বান জানিয়ে, আবার এই সরকারের যেভাবে হোক একটা গঠিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে, আমার দলের প্রতি আহ্বান থাকবে, আমার দলের একজনই অভিভাবক, তিনি শেখ হাসিনা। আমি প্রত্যাশা করি, আমি তাকে শ্রদ্ধা করি, আমি তাকে চিনি, জানি উনি বাংলাদেশের মানুষকে আকুণ্ঠ ভালোবাসেন, বঙ্গবন্ধুর মতোই। বাংলাদেশের মানুষ কি চায় শেখ হাসিনার চেয়ে আমরা কেউ ভালো বুঝি না। উনি বাংলাদেশের চাওয়া, মানুষের চাওয়া পাওয়া আওয়ামী লীগকে ঘিরে, সেই চাওয়া পাওয়ার মতো আওয়ামী লীগকে গড়ে দেবেন, তিনিই গড়ে দেবেন, কারণ তার হাতেই আল্লাহ পাক গড়ার সবকিছু দিয়েছেন। এই আওয়ামী লীগকে বঙ্গবন্ধু ছাড়া যেমন কেউ চালাতে পারতো না, শেখ হাসিনা বেঁচে চিরদিন থাকবেন, আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু দান করেন। তার জীবদ্দশায় শেখ হাসিনা এই আওয়ামী লীগ আর কেউ আওয়ামী লীগের গায়ে অন্তত আচরও দিতে পারবে। আচর মিস মানে আমি যেটা বলতে চাচ্ছি, আওয়ামী লীগকে সাজাতে আর কেউ পারবে না শেখ হাসিনা ছাড়া। তবে প্রত্যাশা করি বাংলাদেশের গণমানুষের নেত্রী, গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী আওয়ামী লীগকে সাজাবেন। আমি প্রত্যাশা করি এই সরকার একটি রাজনৈতিক সরকার, যে সরকার অন্তত বাংলাদেশ বিরোধী যারা আছেন, মুক্তিযুদ্ধকে যারা অশ্রাব্য অশালীন ভাবে ট্রিট করেছেন, তাদের প্রতি ব্যবস্থা নেবেন। আমরা তাদের কোনো অনুকম্পা চাই না। আমরা আওয়ামী লীগ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বিশ্বাস করি। রাজনৈতিক মাঠে আমরা আমাদের তৃণমূলকে নিয়ে আপনি কথা বলেছিলেন, আসলে আওয়ামী লীগের আর কোনো শক্তি নাই। আওয়ামী লীগের আছে একদম মাথা আর তৃণমূল, মাঝখানে আমরা যারা, আমরা হচ্ছে আপনার ধৈর্যা পাতা, মানে সরি আমি শব্দটা আপনি বুঝছেন কিনা, আমরা ধৈর্যা বলেন তো ভাই, কোনো কাজে লাগে না। আওয়ামী লীগের মাথা হচ্ছে শেখ হাসিনা, তৃণমূল হচ্ছে আওয়ামী লীগের পা। মাথা আর পা দিয়ে একটা শরীর চলে, বাকি অর্গান গুলিও চলতে হয় মাথা এবং পা দিয়ে। রাজনৈতিক মাঠে শক্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমাদের তৃণমূল সেই আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ অবধি তৃণমূলী আওয়ামী লীগের মূল শক্তি। তারা আওয়ামী লীগের সরকারে থাকা অবস্থায় তারা যতটাই নিগৃহীত হোক, তারা যতটাই তাদের কষ্টের কারণ হয়ে থাকে সরকার, কিন্তু যখন দলের বিপদ পড়ে এই তৃণমূল সবার আগে দলের ছাতা হয়ে দাঁড়ায়। তো এই তৃণমূলটাই আওয়ামী লীগের শক্তি। এই তৃণমূল এখনো বেঁচে আছে দেখেই আজকে এই 18 মাস পরেও, 18 মাস পরেও না, আপনি এই সরকারের শুরু থেকেই তৃণমূলরা যুদ্ধ করেছে, একদম কঠিন কারফিউ এর মতো অবস্থায় এই তৃণমূল জয় বাংলা বলেছে। শেখ হাসিনা বেঁচে আছেন, আমরা আশাবাদী একটা নতুন আওয়ামী লীগ, গণমানুষের আকাঙ্ক্ষার আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে, এবং এই সরকার অন্তত মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বিচার করবে, বিচারের আওতায় আনবে। ধন্যবাদ ভাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার সকল পদক্ষেপে। অনেক ধন্যবাদ শান্ত, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকে কৃতজ্ঞতা, আপনিও ভালো থাকবেন। সালাম ভাই।